জায়গা এখন এখানে নেই। এই যে আমাদের প্রতি যে মানে দৃষ্টিভঙ্গিটা, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আমরা আসলে এটা আমরা চাচ্ছি না যে এমন ব্যাপারটা আমরা আমাদের দেশের কোনো মানুষের কাছ থেকে আমরা পাই। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি, গত 5ই আগস্টের পূর্বে ঘটনাগুলো সেটা তো আপনারা সবাই অবগত, এবং 5ই আগস্টের পরবর্তীতে অত্যন্ত ভয়ঙ্কর এক অবস্থার ভিতরে আমরা পড়ে গেছি। না বলতে পারছি আমরা মুখের ভাষা, না আমরা থানায় বা প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি, এবং আমরা সেখানে মামলা করতে যাওয়ার কারণে আমাদেরকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আমাদেরকে বিভিন্ন মামলায় হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং সেখানে আমাদের এখানে একটা দাগব থানার যে ঘটনাটা, সেখানে জায়গা জমি সংক্রান্ত একটা মামলার বিষয় নিয়ে সেখানে অভিযোগ করতে গেলে, এবং সে আমাদের একজন মানবাধিকার কর্মী প্রণব কবিরাজ আমাদের কাছে যখন তথ্য পাঠায়, এবং সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল, যে সেখানকার একজন দুর্বৃত্তকে ধরার ব্যাপারে, যে জমি জমা ভূমিদস্যু, তারপরে 100 বিঘার উপরে সম্পত্তি জোর করে কেড়ে নিচ্ছে। তো তার বিরুদ্ধে যে অভিযোগটা করার ফলে 10 বছর পূর্বের অন্য আরেকটা থানার মামলায় তাকে আসামি করা হয়, এবং তাকে প্রায় 2 মাসের মতো সে জেলে ছিলেন। কিছুদিন আগে জামিনে সে আত্মগোপন করে আছে, কারণ জামিনে বের হওয়ার পরেও যেন সে ভালোভাবে মুভমেন্ট করতে না পারে, তার জন্য আরো 2টো মামলা দেওয়া হয়েছে। তো এই যে আমরা কিছু বলতে গেলে আমরা কিন্তু প্রশাসনের সহায়তা তো পাচ্ছি না, উপরন্ত আমি মামলা করতে গেলে আমি কোনো অজ্ঞাতনামা আসামি হচ্ছি, অথবা আমাকে মিথ্যা এবং হয়রানিমূলক কোনো মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। মানে মামলাটা আমাদের একটা বিস্ফোরকের মতো, একটা অ্যাটম বোমার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছি, এবং এখানে অনেকেই আছেন যে সমস্ত ভিকটিমরা আসছেন, তারা জীবন নাশের হুমকি নিয়ে এখানে আপনাদের সামনে বসে আছেন। তারা কি পরিমাণে একটা আতঙ্কজনক অবস্থায় আছে, আপনারা যদি সরাসরি ওনাদের মুখ থেকে শোনেন। এই যে হৃদয় রবি দাসকে যে মেরে ফেলানো হলো, সেখানকার যে মানুষগুলো তাকে নিয়ে গেল, সেই সব মানুষগুলোর নাম পর্যন্ত থানার ওসি যখন মামলা করা লিপিবদ্ধ করা হলো, সেই নামগুলো কেন দেওয়া হলো না? কেন তাদেরকে অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে? তারা তো অজ্ঞাতনামা আসামি ছিল না, তারা তো তাদেরকে ধরে নিয়ে গেছে। এবং সেই ছেলেটার সাথে তার যে ভাই ছিল, সেই ভাইও আমাদের সাথে আছেন, তার বংশের সবাই আসছে, তার যে ঠাকুরমা, তার যে দাদা, তারা সবাই আসছে। আপনারা প্লিজ তাদের কষ্টগুলো একটু শুনুন। আপনারা যদি একটু শুনুন তাদের কষ্টগুলো, তাহলে উপলব্ধি করতে পারবেন যে আমরা কত বড় ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আমাদের লালমনিরহাট হাতিয়াবান্ধায় যে 19টা বাড়ি অগ্নিসংযোগ করা হলো, সেখানে আগুনে পুড়ে যাওয়ার পরে আমাদেরই যে আমরা তো আসলে হিন্দু মুসলিম সবাই একত্রে এই দেশে শান্তিতে বসবাস করতে চাই। আমার পাশের বাড়ির যে মুসলিম ভাইটা সবসময় যে আমার প্রতি হিংস্রতার দৃষ্টি দিয়ে সর্বদাই আমার সাথে চলবে, নট দ্যাট। আমরা সবাই মিলে সুন্দরভাবে শান্তিতে একে অপরের সুখ দুঃখে বাঁচতে চাই, এটাই তো আমরা সত্যিকারের বাংলাদেশ। তো সেখানে আমাদের হাতিয়াবান্ধায় একটা মুসলিম ফ্যামিলি, সেখানে তাদেরকে শেল্টার দিয়ে তাদের জীবনকে রক্ষা করে, এবং কেন তারা শেল্টার দেওয়া হলো, তাদের বাড়িতে পর্যন্ত আক্রমণ করা হয়। এবং আজকে যে ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে, এই ইসকনই কিন্তু ওই বাড়ি সহ এই 19টা ফ্যামিলিকে সহযোগিতা করেন অর্থনৈতিকভাবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মানুষগুলো তাদের কষ্টের কথাগুলো বলার ভাষা হারিয়ে ফেলছে। আমাদের প্রশাসন নীরব ভূমিকা, এবং প্রশাসন নট অনলি নীরব ভূমিকা, আমাদের উপরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া